আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নির্মাণ কাজ চলাকালীন হাওড়া ট্রেড সেন্টারের উপরতলা থেকে পাইপ পড়ে মৃত্যু দুজনের। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি ও মৃতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে বিজেপির বিক্ষোভ। গ্রামীণ হুগলির এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তেজনা, গ্রেপ্তার অভিযুক্ত। 11 তারিখ থেকে ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভ মেলা, চলবে 14 তারিখ পর্যন্ত। তার আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের বৈঠক। জেলা সংশোধনাগারে বন্দীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আরও এক ধাপ এগোলো রাজ্য কারা দপ্তর। তাদের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রির জন্য অভিন্নর আনুষ্ঠানিক উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। হাওড়া ট্রেড সেন্টারে বহুতলের উপর থেকে লোহার রড পড়ে মৃত্যু দুজনের। মৃত দুই ব্যক্তি পেশায় মুটিয়া ছিল বলে খবর। ঘটনায় বিক্ষোভে বিজেপি। নিয়ম মেনে নির্মাণ হচ্ছে না বলে দাবি বিজেপির। হাওড়া পৌরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে দুর্ঘটনা। বহুতলের উপর থেকে লোহার রড পড়ে মৃত্যু দুজনের। মৃতরা পেশায় মুটিয়া ছিলেন। এদিন মঙ্গলাহাটে কাজে এসেছিলেন তারা। ট্রেড সেন্টারের নিচে দাঁড়িয়েছিলেন। তখনই আচমকা 11 তলার উপর থেকে লোহার রড তাদের মাথায় পড়ে। তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন তাদের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এখানে দাঁড়িয়ে আছি হাওড়া ট্রেড সেন্টারের বিল্ডিং। এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল। মোটামুটি 2 ঘন্টা আগে, 1.5-2 ঘন্টা আগে উপর থেকে একটা স্ল্যাব পড়ে। ওই স্ল্যাবের চাপা দিয়ে দুজন লোক ইনজার্ড হয়। যখন আমরা হসপিটাল নিয়ে গেছি, ওরা মানে মারা গেছে। তো ইটস ভেরি আনফর্চুনেট কি একটা ইনসিডেন্ট হয়েছে। এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি কি এটাতে মানে কার কি নেগলিজেন্স আছে, ভুলভ্রান্তি আছে। আমরা একদম স্ট্রং স্টেপ নেব। এই যেখানে নেগলিজেন্স হয়েছে সেটা উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অ্যাট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো, যারা আনফর্চুনেট একটা ইনসিডেন্টে হয়েছে। তো অল দি হিউম্যানিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্ট্যান্স আমাদের ইমিডিয়েটলি দেওয়া হবে। আর আপনারা দেখেছেন আমাদের ইনভেস্টিগেশনটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। আমরা রেসপন্সিবিলিটি ফিক্স করব আর স্ট্রং অ্যাকশন। কিছু কাজ হচ্ছিল, সেটা আমরা ইনভেস্টিগেট করে আরও জানবো। এখন জাস্ট 2 ঘন্টা হয়েছে কি কাজ করছিল, মানে কেন প্রপার সিকিউরিটি মেজার নেওয়া হয়নি কি ওটা পড়ে গেলে লোক অ্যাক্সিডেন্ট হতে পারে। হাওড়া ট্রেড সেন্টারে দুর্ঘটনা। 12 তলার উপর থেকে নির্মাণ কাজ চলাকালীন পাইপ পড়ে মৃত্যু দুজনের। এই ঘটনায় বিক্ষোভ বিজেপি। ট্রেড সেন্টারের গেটে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে গেলে আটকে দেয় পুলিশ। হাওড়ার সদরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, হাওড়া পৌরসভা এলাকায় নিয়ম মেনে নির্মাণ হচ্ছে না, কোনো সাবধানতা অবলম্বন করা হচ্ছে না বলে জানান তিনি। আর এর দায় পুরসভারই। কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। হাওড়াতে যত বাড়ি হচ্ছে, যত নির্মাণ বাড়ি হচ্ছে, সব কিছুতে একটা নিয়ম কানুন ওনারা বেঁধে দিয়েছেন। কিন্তু কর্পোরেশনেরই জায়গাতে বাড়ি হচ্ছে, সেই নিয়ম কর্পোরেশনই সেটা মানছে না। তার জন্য হচ্ছে দায়ী কর্পোরেশন। এই যে দুজন মারা গেল, যে সেফটি দরকার ছিল, এত উঁচু 12 তলা বাড়ি 13 তলা হচ্ছে, এই যে বিষয়টা যে সেফটি নিয়ে তৈরি করবে, কাজকর্ম করবে, সেই সেফটিটা এখানে নেওয়া হয়নি। আজকে মঙ্গলাহাট এশিয়ার সবচাইতে বৃহত্তম হাট। তা সেই হাটে প্রচুর মানুষ আসে, তারা জানে। কিন্তু যেভাবে একটা দড়ির রশ্মি মানে একটা করা সেফটির জন্য যেগুলো ব্যবহৃত হয়, সেরকম কোনো জিনিস ওপর থেকে জিনিস পড়লে সেটা গিয়ে আটকে যাবে, এরকম কোনো সেফটির
জিনিস এখানে রাখা হয়নি। তা এই রাখা না হওয়ার জন্য যে মানুষ দুজন মারা গেলেন, এর জন্য সম্পূর্ণ কর্পোরেশন দায়ী। এই দুজন যে মারা গেল তার জন্য পুলিশকে এফআইআর করতে হবে এবং এফআইআরে কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তার নামে করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ বিজেপি চাইছে। এই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে দুজন মানুষকে, এবং যারা মারা গেছে তাদের ভাই, তার পরিবার লোক এইখানে আছে, তারা স্পটে যেতে চাইছে, তাদেরকে আটকানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা এসেছি, আমরাও সেই স্পট দেখতে চাইছি। পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু বাধা দিলে সেটা আমরা শুনবো না, মানব না। আমরা বৃহত্তর আন্দোলন আমরা করবই। এই মানুষের মৃত্যুর বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। চক্ষুদান ও মরণোত্তর দেহদান সম্পর্কে চুঁচুড়ার হরিণমোড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চুঁচুড়া ব্যান্ডেল মগরা শাখার উদ্যোগে সচেতনতার অনুষ্ঠান। সম্প্রতি নদিয়ার কৃষ্ণনগরে এক মায়ের সেবামূলক অঙ্গীকারকে মর্যাদা দিয়ে মৃত্যুর পর চিকিৎসা স্বার্থে চক্ষুদানের ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের। এই ঘটনা মানবিক মূল্যবোধ, বিজ্ঞান মনস্ক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধের সম্পূর্ণ পরিপন্থী। এই ঘটনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দৃঢ়ভাবে প্রতিবাদ জানায়। আর এই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে 10 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টায় চুঁচুড়ার ঘড়ির মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে চক্ষুদান ও মরণোত্তর দেহদানের মানবিক ও বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করা হয়। আবেদন জানানো হয় চক্ষুদান ও দেহদানের জন্য। চক্ষুদান ও মরণোত্তর দেহদান সম্পর্কে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। শেখ এবং তার পরিবারের 5 জনকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন যে বিভিন্ন সমাজসেবী সংস্থার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকার যাতে তারা বেশি করে যাতে মৃত মানুষের চক্ষু সংগ্রহ করা যায় বা দেহদানের মধ্যে দিয়ে যাতে যারা চিকিৎসা শাস্ত্রের যারা ছাত্রছাত্রীরা আছে তারা যাতে আরও বেশি শিখতে পারে, সাধারণ মানুষকে ভবিষ্যতে চিকিৎসা করতে পারে, সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। এবং আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে, বিশেষত আমরা বলবো এক্ষেত্রে অস্বীকার করে লাভ নেই যে বামপন্থী মানুষের সহযোগিতার কারণে আমরা বহু মানুষ চক্ষুদানে আগ্রহী শুধু হচ্ছে না, সেইটাকে কার্যকর করা যাচ্ছে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি শুধু আগ্রহী হলে হয় না, মানুষ তার পরিবারের পক্ষ থেকে সেটাকে যদি কার্যকরী না করা হয় তাহলে এই ধরনের অঙ্গীকারপত্রের খুব বেশি মূল্য থাকে না। কিন্তু এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে আমরা যেটা দেখলাম যে পরিবারে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই পরিবারের পক্ষ থেকে নয়, তার প্রতিবেশীদের পক্ষ থেকে একটা অদ্ভুত রকমের একটা অ্যালিগেশন আনা হলো যে সেই রাবেয়া বিবির যে অঙ্গ এবং চক্ষু আছে সেইটাকে বিক্রি করা হয়েছে। অথচ আশ্চর্যজনক ঘটনা হলো তার যে চক্ষু যেটা সংগ্রহ করা হয়েছিল সেটা মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে 2 জন দৃষ্টিহীনকে তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। এবং এইটাকে করার ক্ষেত্রে যারা চক্ষু সংগ্রহ করলেন তাদেরকে কিছু বলা হলো না, যেখানে চক্ষুটা প্রতিস্থাপন করা হলো তাদেরকে কিছু বলা হলো না। অথচ আশ্চর্যজনকভাবে আমরা যেটা দেখছি যে যারা এই চক্ষুদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদেরকে গ্রেপ্তার করা হলো। এটা এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে একটা কালো দিন বলে আমরা অন্তত মনে করি। এবং আমরা চাই অবিলম্বে এই আমির চাঁদ শেখ এবং তার পরিবারের যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে সসম্মানে মুক্তি দেওয়া হোক। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বলাগড়ের চর খয়রামারি গ্রামের বেহাল সাঁকোর পাকা সেতুর দাবি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আলোচনা সভা করলেন জিরাট পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা। 1 বছরের বেশি খালের উপরে পাকা কালভার্ট ভেঙেছে, এখন ভরসা বাঁশের সাঁকো। হুগলির বলাগড়ের জিরাটে চর খয়রামারি গ্রামের এই বেহাল সাঁকোটি পাকার দাবি, খরচের হিসেব সহ লিখিত দিলেন জিরাট পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার। এদিন বিডিও কার্যালয়ে এই লিখিত আবেদন জানান অশোক বাবু। এরপরে যুগ্ম বিডিও শম্ভুনাথ দাসের সঙ্গে কথা বলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সেখানেই এই পাকা কালভার্ট নিয়ে আলোচনা হয়। এর আগেও জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এ বিষয়ে জানিয়েছেন জিরাট পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান অশোক পোদ্দার। এবার তিনি হুগলির সাংসদকে জানান। জিরাট বাস স্ট্যান্ডে তৃণমূলের ওয়্যার রুমে যান রচনা ব্যানার্জি। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। আজকে এখানে আসার কারণটাই হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের
অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব সাংসদদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা সব বিধানসভায় আমরা একবার করে যাই এবং দেখে নিই যে ওভারঅল কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেটা আমাদের দেখার উদ্দেশ্য, যে সেই অর্থে যেন কারোর নাম বাদ না যায় এবং কেউ যেন মনোবল না ভাঙে। যদি সেরকম নামের লিস্ট আসেও তাদের পাশে আমরা আছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে এটা নিয়ে লড়াই করেছেন এবং আগামী দিনেও করবেন এবং সেটার জন্য মুখ্যমন্ত্রী সবাইকেই নির্দেশ দিয়েছেন যে আমরা সব শেষ পর্যন্ত আমরা লড়াই করবো এবং শেষ পর্যন্ত আমরা দেখবো যেন কোনো ভোটারের নাম পাবো না। বলছি বিভিন্ন কাজকর্ম নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কালভার্ট দীর্ঘদিন ধরে বেহাল ভেঙে গিয়েছে চরখয়রামাটি, সেটা কি নতুন করে আলোচনা? আমরা তো চেষ্টা করবোই, আমাদের যাবতীয় যা যা করার একটা প্রসিডিওর আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা সবসময় কাজ করি এবং উনি আমাদের সবসময় নির্দেশ দিয়েছেন যখন যার কোনো অসুবিধা হবে সেটা নিয়ে আমাদের তৎপর বেশি কাজটা বিলম্বে করার চেষ্টা করি এবং তার জন্য একটা প্রসিডিওর যেটা থাকে সেটা আমাদের করতে হবে। আমাদের মন্ত্রীকে লিখে পাঠাতে হবে এবং ওনার থেকে কমিশন নিয়ে আমাদের আগামী দিনে করতে হবে, কারণ এটা তো খুব ছোটোখাটো কাজ নয়, এটা বড় টাকার অঙ্কের কাজ এবং তার জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, আমি চেষ্টা করছি। চারিদিকে শোনা যাচ্ছে যে সদ্য বিজেপি থেকে তৃণমূলে জয়েন করে দেবব্রত বিশ্বাস এবং তার জয়েনের ক্ষেত্রে সে বলছে যে এই বলাগড় থেকে তিনি দাঁড়াবেন, তার জন্যই তিনি বিজেপি থেকে তৃণমূলে দাঁড়িয়েছেন। সেটা উনি কোথা থেকে দাঁড়াচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কারণ নামের লিস্ট এখনো বেরোয়নি, কে কোথা থেকে দাঁড়াচ্ছে আমি জানি না। আর দেবব্রত যখন জয়েন করেছে আমি আশা করবো যে দেবব্রত খুব ভালো কাজ করবে। সারাদিন কি কাজ করবেন আজকে সারাদিন? এখন দুটো স্কুলে যাওয়ার আছে, স্কুলের কিছু আছে কি কাজ স্কুলে 75 বছর পূর্তি উপলক্ষে তারা ইনভাইট করেছিল, সেই সময়টা আমাদের যাওয়া হয়নি, তাই জন্য এখন আমি পার্লামেন্টে ছিলাম বলে যেয়ে উঠতে পারিনি, তাই জন্য এখন একটা জায়গায় যাওয়ার ছিল। মেইন কাজ ছিল এসআইআর এখানে আসা এবং ওয়াররুম ভিজিট করা, যেটা আমার দলের নির্দেশ ছিল যেন সাংসদরা গিয়ে ওয়াররুম ভিজিট করে এবং সেখানকার কাজের প্রণালী কীভাবে কী চলছে সেটা দেখা, সেই জন্যই এখানে আসা এবং সেই জন্য ভিজিট করা। আপাতত দেখে খুব মনে ভালো লাগলো এটা যে ভালো কাজ হচ্ছে বলাগড়ে এবং এখন অবধি কোনো ভোটারের বৈধ ভোটারের নাম বাদ যায়নি। হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং হিয়ারিং অ্যাপিয়ারেন্সও হয়েছে এবং আগামী দিনে আশা করি সব কিছু ঠিকঠাক। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গ্রামীণ হুগলির এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তেজনা, অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত। গ্রামীণ হুগলির এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনা জানাজানি হতেই বিষয়টি সমাধান করার চেষ্টায় সালিশি সভায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। সালিশি সভায় সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা যায় পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, থানায় অভিযোগ করে ওই নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। পঞ্চায়েত সদস্যরা প্রধানের কাছে আবেদন করেন অভিযুক্তের সদস্যপদ খারিজের। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। অন্যদিকে ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। বোনকে ফারুক মল্লিক যেন গ্রেফতার করেছে, ওই জন্য থানায় আমরা অভিযোগ জানানো। কি চাইছেন? ওর শাস্তি চাই। ও কি কোনো পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের সদস্য। কি নাম ওর? ফারুক মল্লিক। ঘটনাটা কদিন আগে ঘটেছিল? ঘটনাটা আমরা জেনেছি 1 সপ্তাহ আগে, কিন্তু এই জিনিসটা হয়েছে 3 থেকে 4 মাস আগে। জানি কালকে কি ঘটনাটা ঘটেছে? কালকে আমাদের বিচার হচ্ছিল, পাড়া থেকে পুলিশ গিয়ে তুলে নিয়ে এসেছিলো, আরেক নেমে গেছিলো, পাড়াতে পুলিশ গিয়ে তুলে নিয়ে এসেছিলো, কিন্তু এনে ঝামেলা স্টপ হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা হয়নি। দেখুন, চণ্ডীতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নাবালিকা মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে এবং শাসক দলের ঘনিষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে। তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে এসে ঠেকেছে। আমরা বারবার বলে এসেছি এটা, কিন্তু শাসক দলের নেতামন্ত্রী বড় বড় কথা বলে যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি। আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে বড় হচ্ছে, তারা কি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং শাসক দলের যেই হোক, যেই জড়িত থাকুক, তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি। আর যে এইরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, যা কেউ যাতে সাহস না পায়, সে শাসক দলের ঘনিষ্ঠ হোক বা না হোক,
এই রকম ঘটনা যাতে না পায় সেই রকম শাস্তি দিতে হবে। অভিযোগটা আমার কাছেও এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি মেয়েটির বাবাকে যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো নারী নির্যাতিত হলে, যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা ধর্ষিতা হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি। পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি। পিও রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। 11 তারিখ থেকে ত্রিবেণীতে শুরু হতে চলেছে কুম্ভ মেলা, চলবে 14 তারিখ পর্যন্ত। তার আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি, মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের বৈঠক। জেলা সংশোধনাগারে বন্দীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আরও এক ধাপ এগোলো রাজ্য কারা দপ্তর। তাদের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রির জন্য অভিন্নর আনুষ্ঠানিক উদ্বোধন। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081,
আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। হাওড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভে কন্ট্রাকচুয়াল কর্মীরা। দীর্ঘদিন বকেয়া পাওনার দাবিতে হাওড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তালা দিয়ে দরজার সামনে বসে ঘেরাও কর্মসূচি চুক্তিভিত্তিক শ্রমিকদের। জল জীবন মিশনের কাজ করেও দীর্ঘ 18 মাস ধরে প্রাপ্য টাকা না পাওয়াতে এদিন হাওড়া রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অবস্থান বিক্ষোভ চালায় ওই দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানায়, আর এই নিয়ে পুলিশের সঙ্গেও কথা কাটাকাটি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। এই পিএইচই ডিপার্টমেন্টে জল জীবন মিশনের কাজ হচ্ছে হর ঘর জল, বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের কাজ আমরা করছি। তার সাথে সাথে ইলেকশানে যে প্যারামিলিটারিদের সার্ভিস দিতে হয়। খরা হলে পরে তাতে আমাদের তাৎক্ষণিকভাবে জল সাপ্লাই করতে হয়। বন্যা হলে পরে সেই বন্যার তো লোকেদের কাছে আমাদের খাবার জল পৌঁছে দিতে হয়। এই সমস্ত কিছুর পেমেন্ট আমাদের দীর্ঘদিন থেকে নেই। পিএইচিতে আজকে প্রায় 10.5 থেকে 11,000 কোটি টাকা সারা বাংলার আমরা ঠিকাদাররা পাবো, এবং এই ঘটনাটা চলছে প্রায় 1 বছরের ওপর। এই জায়গায় আমরা অসহনীয় হয়ে গেছি। আমাদের তো রোজগার বন্ধ, এবং আমাদের যে ব্যাংকের ব্যাংক ইনভেস্টমেন্ট করিয়েছি, বহু ছেলে মেয়ের গয়না বাধা দিয়ে কাজ করেছি, মহাজনের টাকা, সমস্ত কিছু মিলে আমরা ব্যাপক একটা দায়গ্রস্ত, দেনাগ্রস্ত। আমাদের আজ পর্যন্ত এই গত 10-12 মাসে আমাদের প্রায় 16 জন বন্ধু ঠিকাদারকে আমরা হারিয়েছি। কেউ সুইসাইড করেছে, কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি, কেউ আর্থিক চাপেতে স্ট্রোক হয়ে মারা গেছে। এই দৈনন্দিন বলুন, আজকে আমাদের কর্মসূচি আমরা এখানে অবরোধ করব। যিনি আমাদের অর্ডার দিয়েছেন, পেমেন্ট দেবেন কমিটমেন্ট ছিল, তিনি পেমেন্ট দিতে পারছেন না। আমরা তার অফিসটা একদিনের জন্য অবরোধ করছি। পুলিশ এসেছিল, পুলিশ এখনও আছেন। পুলিশ আমাদেরকে উঠে যাওয়ার কথা বলছেন। উনি বলছেন আমরা অন্যায় করেছি, আমরা টাকা ইনভেস্ট করে টাকা পাচ্ছি না, সেই টাকা চাইছি, উনি বলছেন অন্যায় করছি। তো এটা আমাদের ভাবতে কষ্ট হচ্ছে যে আমরা ডিএমকে গত 1 বছর আগে জানিয়েছিলাম। আমরা গত 1 বছরে লাগাতারভাবে আমাদের ডিপার্টমেন্টের অফিসার, সেক্রেটারি পর্যন্ত, মিনিস্টার পর্যন্ত গিয়েছি, কেউ কোনো সুরাহা করেনি। সবাই পূর্ণিমার চাঁদ দেখাচ্ছেন। এই মাঠের ওপরে চাঁদ আছে, চলো ওই নারকেল গাছের। এখন কি আপনাদের অবস্থান চলবে? যদি পুলিশ মেরে ধরে তুলে না নিয়ে যায় আমরা চালাবো, আর যদি ওনারা উঠিয়ে নিয়ে চলে যান তাহলে আমরা বসে থাকবো অবরোধ করে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চলছে ধৃতের। রাজ্যে আর কয়েক মাস বাদেই হতে পারে বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে বলে খবর। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়াও আরো 2 জনের নাম প্রকাশ্যে এসেছে বলে জানা যায়। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার আবদায় কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের ভেতরে থাকা 4 চাকার গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। হাওড়ার আমতা কলাতলা মোড়ে একটি কাঠের গোডাউনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের শিকার দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাস্তায়। খবর দেওয়া হয় স্থানীয় থানা ও দমকল বিভাগকে। সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এক কারখানাতেও। পাশে থাকা একটি আবাসনের আবাসিকদের জানালার কাজ ভেঙে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। গোডাউনের ভেতরে থাকা একটি 4 চাকা গাড়ি সহ কাজে ব্যবহৃত গাড়িও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েক ঘন্টা আগুনের সঙ্গে যুদ্ধ চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও কোনো মানুষের ক্ষতি হয়নি বলে জানা যায়। এই ঘটনায় সকালে ওই রাস্তা দিয়ে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। কি জানা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে শুনবো।
হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। কুম্ভমেলার আগে সেজে উঠেছে ত্রিবেণী। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গার ঘাট, মেলার মাঠ পরিষ্কার সহ সিসি ক্যামেরা বসানো হয়েছে। এদিন বিভিন্ন থানা ও অন্যান্য জেলা থেকে আসা পুলিশ অফিসারদের নিয়ে শিবপুর মিউনিসিপাল হাই স্কুলে আলোচনা সভা হয়ে গেল। হুগলি জেলার প্রাচীনতম স্থান এবং জনপদ ত্রিবেণী। এই ত্রিবেণী হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান। কথিত আছে 700 বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ মেলা হতো। হুগলি জেলার ত্রিবেণীর সঙ্গম, যেখানে রয়েছে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলন ঘটেছে। তবে গঙ্গা ও সরস্বতীকে দেখা গেলেও যমুনাকে এখানে দেখা যায় না। আর এই প্রাচীন শহরেই গত 4 বছর ধরে শুরু হয়েছে কুম্ভ মেলা। 11 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে ত্রিবেণীতে, যা শুধু জেলাই নয়, রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকেও হাজার হাজার মানুষ এই কুম্ভ মেলায় আসবেন। কুম্ভ মেলা উপলক্ষেই সেজে উঠেছে গোটা ত্রিবেণী শহর। শিবপুর রাজঘাট, সপ্তর্ষি গঙ্গার ঘাট ও ত্রিবেণী গঙ্গার ঘাটে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 13 তারিখ সপ্তর্ষি গঙ্গার ঘাটে হবে সাধুদের শাহী স্নান। ইতিমধ্যেই বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা ও হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গার ঘাট, মেলার মাঠ, রাস্তা সহ বিভিন্ন জায়গা পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। ত্রিবেণী ফুটবল মাঠে তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিবপুর RR ক্যাম্পে থাকবে সাধু সন্তরা। আর এই মেলাকে ঘিরে ত্রিবেণীতে বহু মানুষ আসতে শুরু করেছেন। কুম্ভ মেলার আগে পুলিশের প্রস্তুতি সভা। 11 ফেব্রুয়ারি থেকে 4 দিন ব্যাপী ত্রিবেণীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। এই কুম্ভ মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যেই হুগলি গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন থানা এবং পুরুলিয়া ও মেদিনীপুর থেকে এসেছেন একাধিক পুলিশ আধিকারিকরা। আর সেই সমস্ত অফিসারদের নিয়ে শিবপুর মিউনিসিপাল হাই স্কুলে পুলিশের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ জেলা ও অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা। তো আমরা 4টে ভাগে ভাগ করছি। একদম যে টোটাল ফ্রন্টে সাধুর যে টিমটা আছে, ওখানে আমার সত্যসাইয়ের কিছু লোক থাকবে, আমাদের একটা ইস্যু আছে এখানে। বিকালবেলা কোর্স আছে এখানে, মানে এখন শুরু হয়ে গেছে, তো ওটা একটু রিভিউ করার জন্য আমরা এসছি আর কি। আর এবং কালকে পরশু আর 13 তারিখ অব্দি কুম্ভ আমাদের এখানে কুম্ভ মেলা আছে ত্রিবেণী ঘাটে, তো ওটারই সব রিভিউ করার জন্য আমরা এসছি আর কি, কী আছে আছে এটারই, মানে এটার জন্যই আসে। স্যার 4 দিনের কুম্ভ মেলা স্যার কত ফোর্স, কত ক্যামেরা থাকছে? এক্স্যাক্ট নাম্বারটা আমার কাছে এখন দেখতে লাগবে, কিন্তু আমরা মানে যতটুকু মানে যা আমাদের লাস্ট ইয়ার দেওয়া ছিল, লাস্ট ইয়ার থেকে বেশি আমরা এবার অ্যারেঞ্জমেন্ট রেখেছি। এবং সিসিটিভি ফুটেজ 100-এর বেশি সিসিটিভি আমাদের আছে, যেটা আমাদের ফুটেজ আমাদের পাওয়া যাবে। পুলিশের চেক ইয়েটা হয়েছে আর কি, আমাদের ক্যাম্পটা হয়েছে। তো 13তে যেখানে ভিড় এক্সপেক্টেড আছে ওখানে সবাই থাকে এবং আমিও আসবো আর কি। কত জায়গায় নো এন্ট্রি, কটা থেকে কটার পর্যন্ত নো এন্ট্রিটা এক্স্যাক্টলি নো এন্ট্রিটা বেসিক্যালি দেখেন আমরা নো এন্ট্রিটা ফ্লুইড রাখছি আর কি। মানে হেভি গুডস ভেহিকেল তো নো এন্ট্রি থাকবে, কিন্তু 2 হুইলার্স এবং অন্য 4 হুইলার্সে আমরা দেখবো যত ভিড় হচ্ছে ওই হিসাবেই আমরা বেসিক্যালি নো এন্ট্রি তোলা, নো এন্ট্রি রাখার। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। জেলা সংশোধনাগারে বন্দীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আরও এক ধাপ এগোলো রাজ্য কারা দপ্তর। তাদের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রির জন্য অভিন্নর আনুষ্ঠানিক উদ্বোধন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582। ব্যান্ডেল 6290710223। চুচুড়া
8100104646 ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বাম আমলে শুরু হওয়া চন্দননগর স্টেডিয়ামের কাজ সম্পন্ন হলো তৃণমূলের আমলে 3 দশক পর, উদ্বোধনের অপেক্ষায়। প্রায় 3 দশক আগে বাম আমলে শিলান্যাস হয়েছিল। উপরে ছাউনি না হলেও গ্যালারি, খেলোয়াড়দের সাজঘর প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু সেখানেই শেষ। আর চালু হয়নি চন্দননগর ইনডোর স্টেডিয়াম। প্রায় 3.5 দশক পর বুধবার এই স্টেডিয়াম চালু হওয়ার কথা। মেয়র রাম চক্রবর্তী জানান, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং এলাকার বিধায়ক ইন্দ্রনীল সেনের এলাকা উন্নয়ন তহবিলের প্রায় 1,05,00,000 টাকা ব্যয়ে ছাউনি ছাড়া স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা হয়েছে। এদিন বিকেলে দুজনের উপস্থিতিতে একটি মিনিবার ফুটবল খেলার মধ্যে দিয়ে চন্দননগর ইনডোর স্টেডিয়ামের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন ঘটবে। মেয়র জানান, বাম আমলে চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাকি কাজের জন্য টাকা মিলছিল না। দেরি হলেও সাংসদ ও বিধায়কের সহযোগিতায় এবার থেকে স্টেডিয়ামে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোই হবে। কি বলছেন মেয়র রাম চক্রবর্তী, এ সম্পর্কে শুনবো। 1 নম্বর ওয়ার্ডে আমাদের বিরাট এলাকায় যে স্টেডিয়ামটা, ইনডোর স্টেডিয়ামটা আমরা দেখেছি বামফ্রন্টের আমলেই এটা কাজ আরম্ভ হয়েছিল, কিন্তু সেই কাজ শেষ হয়নি, অসম্পূর্ণ ছিল। তো আমরা সরকার পরিবর্তনের পর আমরা 2011 সাল থেকে আমরা চেষ্টা করছি করার জন্য। তো যাই হোক, দেরিতে হলেও ওটা আমাদের বর্তমানে যিনি আমাদের হুগলির যিনি এমপি আছেন, সেই এমপি অর্থানুকূল্য এবং আমাদের মাননীয় বিধায়ক তাদের অর্থানুকূল্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ হতে চলেছে। তার শুভারম্ভ হবে আগামীকাল। এমপি ম্যাডাম কাছে আমাদের প্রস্তাব ছিল, তিনি যেমন মান্যতা দিয়েছেন প্রায় 70 লক্ষ টাকা, এবং পাশাপাশি আমাদের এমএলএ সাহেব তথা রাজ্যের মন্ত্রী তার অর্থানুকূল্যে প্রায় 30 লক্ষ টাকা। এই মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে কাজটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল তার শুভারম্ভ হবে। এটা চন্দ্রনগরের মানুষের কাছে একটা সুখবর যে বহুদিন একটা অসমাপ্ত হয়ে পড়েছিল প্রায় 30-35 বছর ধরে। সেই কাজটি আমাদের বর্তমান সরকারের অর্থানুকূল্যে, বর্তমান সরকারের প্রচেষ্টায়, আন্তরিকতায় আমাদের কাজটা শেষ হতে চলেছে। আমরা চন্দ্রনগরের কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা খুব খুশি। আমরা এটা নিয়ে অনেকদিন থেকেই চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের যেহেতু অনেক অর্থটা অনেক বেশি, সেগুলো আমাদের কর্পোরেশনের আমরা পাইনি, সেগুলো সাহায্য করতে পারিনি। বিধায়ক এবং
মাননীয় সাংসদ তাদের যৌথ উদ্যোগে মূলত এই কাজটা কমপ্লিট হতে চলেছে। কত টাকা দেওয়া হলো? 70 লক্ষ টাকা হচ্ছে। আর এমপি যেটা বাকি ছিল অবশিষ্টটা আমাদের বিধায়ক তহবিল থেকে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা তো প্রজেক্ট। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া রবীন্দ্র ভবনে বসন্ত পঞ্চমীর সম্মান প্রদান অনুষ্ঠান হয়ে গেল। সেরা পুজো কমিটিতে পুরস্কার বিতরণ করা হয়। শীতের বিদায় বেলায় বসন্তকে স্বাগত জানিয়ে হুগলি টিভির উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল 18তম সারা বাংলা বসন্ত পঞ্চমী সম্মান প্রদান অনুষ্ঠান। বাড়ি, বিদ্যালয় ও বারোয়ারি এই 3 বিভাগ মিলিয়ে মোট 35টি পুজো ও সংস্থাকে সম্মানিত করা হয়। সেরা পুরস্কার পায় সোদপুরের আমরা সবাই এবং বাড়ির পুজো বিভাগে সেরা পুরস্কার অর্জন করে সংশ্লিষ্ট পুজো কমিটি। অনুষ্ঠানের সূচনা হয় দৃষ্টিহীন সঙ্গীত শিল্পী নবীন বেস্টার আবেগঘন সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। পাশাপাশি লোকগানের ব্যান্ড দহনের পরিবেশনা পুজো কমিটিগুলিকে বাড়তি আনন্দে ভরিয়ে তোলে। এই সম্মান প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয় বিশিষ্ট শিক্ষক স্বর্গীয় গৌরচন্দ্র মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে। উপস্থিত ছিলেন তার পুত্র দেবাশিস মুখার্জি ও পুত্রবধূ হৈমন্তী মুখার্জি। এছাড়াও ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, জল দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী, চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি অলকানন্দ ভাওয়াল, ডিডি সুমন চট্টোপাধ্যায়, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ব্যক্তিত্বরা এই ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। কি জানা যাচ্ছে অনুষ্ঠান সম্পর্কে শুনব। আমাদের বিদ্যা দেবী সরস্বতী পুজোর বিচারক মণ্ডলী ছিলেন, একটু আগে দেখলেন। যারা পুরস্কার পাবেন এবং যারা পুরস্কার পাবেন না, দুটোই যারা বিচার করেছেন এবং দেখছেন দেবাশিস বাবু আমার পাশে দাঁড়িয়ে আছেন, তার কীর্তি দেবে সৌজন্যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে দেবাশিস বাবুর বাবার আত্মার শান্তি হোক এবং যারা পুরস্কার পাবেন এবং যারা পুরস্কৃত হবেন না তাদের সবাইকে হুগলি টিভির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমাকে রাতের বলেছিল এবং সৌমিত্র বলেছিল আসতে আসতে অনেকগুলো প্রোগ্রাম থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হুগলি চ্যানেল, আমাদের হুগলি টিভি চ্যানেল জগতের একটা নাম। তারা শুধু তাদের চ্যানেলের কাজটার মধ্যে যে সীমাবদ্ধ থাকে না, তারা এই সামাজিক অনুষ্ঠান যে করে থাকে এটা তার একটা বড় প্রমাণ। এই প্রমাণ তারা বারে বারে রেখে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। আমাদের এই চুঁচুড়া শহরে দুর্গা পুজো, কার্তিক পূজা, সরস্বতী পূজা ও অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। আইসি সাহেব বলছিলেন ঠিকই, আমাদের এখানে সাংস্কৃতিক জগতের লোক প্রচুর, নানা ধরনের অনুষ্ঠান থাকে, নানা ধর্ম, নানা জাতির বাসস্থান এই চুঁচুড়া শহর। সমস্ত সামাজিক অনুষ্ঠানই সুন্দরভাবে হয়ে থাকে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সমাজে মূল স্রোতে ফেরাতে নতুন উদ্যোগ। হুগলি জেলার সংশোধনাগারে চালু হলো অভিন্ন হবে বন্দীদের ক্যান্টিনও।
হুগলি জেলা সংশোধনাগারে বন্দীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আরো এক ধাপ এগোলো পশ্চিমবঙ্গ কারা দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের উদ্যোগে হুগলি জেলা সংশোধনাগার প্রাঙ্গণে উদ্বোধন হলো বিশেষ প্রকল্প অভিন্ন। এই প্রকল্পের মাধ্যমে সংশোধনাগারের আবাসিক বন্দীদের মানসিক, সামাজিক ও আর্থিক পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্বোধনী ফলকে উল্লেখ রয়েছে হুগলি জেলা সংশোধনাগার শাখার এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা 2026 সালের 10ই ফেব্রুয়ারি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আইপিএস আধিকারিকরা ও সংশোধন প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিনের এই অনুষ্ঠানে কারা দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক বন্দীদের কর্মদক্ষতা ও স্বনির্ভরতার সুযোগ তুলে ধরে আরো কি বলছেন শুনুন। কেবল একটি অনুষ্ঠান নয়, বরং মানবিক পুনর্বাসনের এক বাস্তব প্রতিশ্রুতির দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় শুরু হওয়া এই উদ্যোগ সংশোধনাগারের আবাসিক ভাই বোনেদের জীবনে আত্মমর্যাদা, কর্মদক্ষতা ও সমাজ অন্তর্ভুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমি আমাদের মাননীয় মহাপরিচালক মহাশয় শ্রী সিদ্ধিনাথ গুপ্ত আইপিএস এবং অতিরিক্ত মহানির্দেশক ও মহাপরিদর্শক শ্রী লক্ষ্মীনারায়ণ মীনা আইপিএস এবং চন্দননগর পুলিশ কমিশনার নিকট প্রফেসর আইপিএস মহাশয়কে তাদের মূল্যবান উপস্থিতি ও দিক নির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারা দপ্তরের আধিকারিকদের বক্তব্য, শুধুমাত্র শাস্তিই নয়, সংশোধনের মাধ্যমেই একজন বন্দীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ধাপে ধাপে এই প্রকল্প চালু করা হচ্ছে। হুগলি জেলা সংশোধনাগারের অভিন্ন প্রকল্প সেই দিশাতেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে তারা। এই উদ্যোগ বন্দীদের ভবিষ্যৎ জীবনে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রশাসনের। এই ধরনের মানে উদ্যোগ যে নিচ্ছেন, এটা কারা কাজ করবে এখানে আমরা এখন আলোচনা করে ডিসাইড করে নেব। অ্যালাউ করে দিয়েছি, ভার্বালি অ্যালাউ করা হয়ে গেছে। মহিলা ইনমেটস আছে তাদেরকে এখানে কাজের সুযোগ দেওয়া হবে, और जो पुरुष ইনমেট আছে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। এখানে আম্বেদকর সেবা সমিতি এটা আমাদের সঙ্গে সহযোগিতা করছে, ওনারা উদ্যোগ নিয়েছে, তার জন্য ওদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কতজন কাজ করবে এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা অ্যালাউ করে দেবো। যত রিকোয়ারমেন্ট হবে সেরকম, যেরকম গ্রাহক আসবে সেরকম আমরা করে দেবো। এখানে কি কি পাওয়া যাবে বা এখানে ক্যান্টিন চালু করা হবে, প্লাস এখানে যে ডিফারেন্ট জেলে যে ভালো ভালো জিনিস তৈরি হয়, আমাদের ইনভেস্টরা খুব ট্যালেন্টেড আছে, ওরা যে ভালো ভালো জিনিস তৈরি করবে ওগুলো এখানে বিক্রি করার সুযোগ দেওয়া হবে। আর জেলের যারা বন্দী আর কি, তারাই কি বাইরে এসে কাজ করবে, মানে এখানে কাজ করতে হবে, যেন সিকিউরিটির ব্যাপার থাকে সেটা ওদেরকে অ্যালাউ করা হবে। যারা উইলিং থাকবে তাদেরকে অ্যালাউ করা হবে। আমাদের তো মেন পারপাস আছে ওদেরকে সুধার করে মুখধারাতে যুক্ত করা। সাজাপ্রাপ্ত যারা ওদেরকে সুযোগ দেওয়া হবে। সাধারণ মানুষও খেতে আসতে পারে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।